ডায়েরির সাদা বুক। খসখস শব্দ তুলে এগিয়ে চলেছে একটি কলম। সিংকিয়াংয়ের ধূসর মরুভূমি। দূরে উত্তর দিগন্তের তিয়ানশান পর্বতমালা কালো রেখার মতো দাঁড়িয়ে আছে। অর্থহীনভাবে শুধু চেয়ে থাকি চারিদিকে। কোনো কাজ নেই। জীবনের গতি যেন আমাদের স্তব্ধ হয়ে গেছে। আজ কদিন হলো যুগ যুগান্তের ভিটেমাটি ছেড়ে আমরা ৫,০০০ মুসলমান আশ্রয় নিয়েছি আমাদের জাতীয় ভাইদের কাছে এ সুদূর মরুদ্যানে। অত্যাচারী চকচকে রক্তপিপাসু বেয়োনেট আর রাইফেলের গলিত সীসা ছিনিয়ে নিয়েছে আমাদের বহু ভাই বহু বোনকে। চোখে আর কারো পানি নেই, শুকিয়ে গেছে অশ্রুর ধারা। মরুঘেরায় দুর্গম মরুদ্যানে এসে আমাদের যারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভুল ভেঙে গেল তাদের অচিরেই। একদিন সকালে উঠে শুনলাম এদেশের সে ফেরাউন বাহিনীও এগিয়ে আসছে এদিকে। আব্বা চিৎকার করে বললেন, আমরা বাঘের মুখ থেকে খসে কসাইয়ের হাতে পড়েছি। আমাদের মাতৃভূমি তুর্কিস্তানের একখণ্ড ভূমিতেও আজ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেবে না শয়তানেরা। বুঝলাম আব্বার সহ্য নিঃশেষ হতে চলেছে। আবার আয়োজন শুরু হলো যাত্রার। নারী আর শিশুদের চোখের পানিতে ভারী হয়ে উঠল মরুভূমির শুষ্ক বাতাস। এবার শুধু আমরাই নই, মরুদ্যান ও আশপাশের আরও ৪৫,০০০ মুসলিম নরনারীর উদ্বাস্তু মিছিল এসে সামিল হল আমাদের সাথে। আমার ৪ বছরের ভাই ইউসুফ এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমরা আবার কোথায় যাব ভাইজান? বাড়ি গেলে সে মানুষরা যে আবার মারবে আমাদের। আমি অভয় দিয়ে বললাম, না ভাই, আমরা বাড়ি যাচ্ছি না। কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারলাম না। কোথায় যাব আমরা? তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান? সে তো আর এক সিংকিয়াং। অবশেষে সবাই বুক ভরা আশা নিয়ে তাকালো দক্ষিণের দিকে। উচ্চারিত হল ভারতের নাম। মোহাম্মদ বিন কাসিমের ভারত, মাহমুদ, বাবর, ঈশা খা, টিপু, তিতুমিরের ভারত। মরুভূমির সাদা বালুর উপর দিয়ে এগিয়ে চলল ছিন্নমূল মানুষের আদিগন্ত মিছিল। পিছনে পড়ে রইল সহস্র শতাব্দীর স্মৃতি বিজড়িত মাতৃভূমি সিংকিয়াং। কেন এমন হলো? কি করেছি আমরা? শুধু তো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। মানুষের এ চাওয়া তো চিরন্তন। মুসলমান হওয়ার অপরাধে কি এ অধিকার আমাদের থাকবে না? কয়েক সপ্তাহ কেটে গেল। ধীরে ধীরে তিব্বতের দিকে এগিয়ে চলেছি আমরা। হঠাৎ একদিন কয়েকটি সামরিক বিমান খুব নিচু দিয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা কাফেলায়। তাহলে কি ওরা এখনো পিছু ছাড়েনি আমাদের? মরুভূমির নিঝুম নিস্তব্ধ রাত। বাতাসের একটানা শোঁ নিঃশ্বাস নিস্তব্ধতার মাঝে তরঙ্গ তুলেছে শুধু। উপরে লক্ষ কোটি তারার মেলা। কাফেলার পরিশ্রান্ত পথিকরা কেউ জেগে নেই বোধহয়। হঠাৎ উত্তর দিগন্ত থেকে ভেসে এলো কয়েকটি জেট ইঞ্জিনের শব্দ। তারপর বুম বুম বুম। চিৎকার, ছুটোছুটি আর্তনাদে গভীর রাত্রির নিশুতি প্রহর ভেঙে পড়ল টুকরো টুকরো হয়ে। ঘুম ভেঙে গেল আমার। বিছানায় উঠে বসেছি, বোবা হয়ে গেছি যেন। আব্বার চিৎকারে ছুটে বাইরে বেরিয়ে গেলাম। নিজের চোখে বিশ্বাস হয় না আমার। কি বিভৎস সে দৃশ্য! আব্বার তাঁবু জ্বলছে। টলতে টলতে আব্বা ইউসুফকে টেনে নিয়ে আসছেন। ইউসুফের কোমর থেকে পিছন দিকটা নেই, কয়লার মতো হয়ে গেছে ওর শরীর। একটি অস্ফুট চিৎকারে শুধু আমার মুখ থেকে বেরোলো। যখন জ্ঞান ফিরল বেলা হয়ে গেছে তখন অনেক। আব্বার দিকে চোখ পড়তেই দেখলাম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি আমায় ডাকছেন। আমি কাছে যেতেই তিনি বললেন, মুসা, কাফেলা নিয়ে যত সত্বর পারো এখান থেকে সামনে এগিয়ে যাও। মনে। আমি বাধা দিয়ে বললাম, এসব কি বলছেন আব্বা? আপনি ভালো হয়ে যাবেন। আব্বা ম্লান হাসলেন, বললেন, তার ডাক এলে কেউ সে ডাকে সাড়া না দিয়ে পারে মুসা? একটু থেমে তিনি বললেন, মুসা, ইউসুফ নাই, দুঃখ করো না। পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মাঝে তোমার ইউসুফকে খুঁজে পাবে। তোমার মা বাবা নেই বলে কখনো ভেবো না। পৃথিবীর নির্যাতিত মানুষের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পেতে চেষ্টা করো। অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ল আব্বার কণ্ঠ। আব্বার মুখ থেকে অস্ফুটে তার কথা বেরিয়ে এলো, মনে রেখো মুসা,
শুধু সিনকিয়াংয়ের মুসলমানদের একার এ দুর্দশা নয়, পৃথিবীর কোটি কোটি তোমার ভাই বোন এমনিভাবেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আরও মনে রেখো, তোমার এ মজলুম মুসলিম ভাই বোনদের অশ্রু মোছানোর দায়িত্ব, তাদের অবস্থার পরিবর্তন আনার দায়িত্ব তোমাদের মতো তরুণদের। তোমরা স্রষ্টার নির্দেশগুলোর আর তোমাদের গৌরবময় ইতিহাসকে সর্বদা সামনে রেখো। খালিদ, তারিক, মুসা, মুহাম্মদ বিন কাসিমের তলোয়ার যেদিন তোমরা আবার হাতে তুলে নিতে পারবে, দেখবে সেদিন আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে তোমাদের উপর। আব্বা তার নিঃস্বার দুর্বল হাত দিয়ে আমার অশ্রু মোছানোর ব্যর্থ চেষ্টা করে বললেন, মুসা, অশ্রু তো মুসলমানদের জন্য নয়। তোমরা সেই জাতি যারা হাত কেটে গেলে পা দিয়ে পতাকা ধরে রাখে, পা কেটে গেলে দাঁত দিয়ে পতাকা ধরে রাখে। আমি অশ্রু মুছে বললাম, আব্বা, আমি আর কাঁদব না। দোয়া করুন ঘরের কোণে বসে কাপুরুষের মতো যেন না মরি। চারিদিকে চেয়ে দেখলাম, গতকাল যারা দুনিয়ার আলো বাতাসে বিচরণ করেছে তাদেরই হাজার হাজার বিকৃত লাশে মরুভূমির বুক কালো হয়ে উঠেছে। শত শত পোড়া তাঁবুর খণ্ড খণ্ড অংশ ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। শত শত এতিম শিশুর সব হারানোর কান্না চারিদিকে মাতম তুলেছে। আবার যখন আব্বার দিকে চাইলাম, চোখ দুটি তার বুঝে গেছে। চোখ দুটি আর কোনোদিন চাইবে না পৃথিবীর দিকে। একটি অবরুদ্ধ উচ্ছ্বাস যেন ভেঙে চুরমার করে দিতে চাইল আমার সমগ্র হৃদয়কে। চারদিক থেকে অন্ধকার এসে সংকীর্ণ করে দিতে চাইল আমার পৃথিবীকে। দাঁতে দাঁত চেপে শক্ত হতে চেষ্টা করলাম আমি। কাঁধের উপর একটি কমল স্পর্শে চমকে উঠলাম। ফিরে দেখলাম ফারজানা। শুভ্র গণ্ড দুটি চোখের পানিতে ভেসে যাচ্ছে তার। অশ্রু ধোয়া কালো চোখ দুটিতে কি নিঃসীম মায়া! এমন নিবিড়ভাবে ফারজানাকে কোনোদিন আমি দেখিনি। ফারজানা সিনকিয়াংয়ের প্রধান বিচারপতি আমির হাসানের কন্যা। আমি বললাম, ফারজানা, কোনো দুঃসংবাদ নেই তো? সে বলল, আমরা ভালো আছি। আব্বা আপনাকে আমাদের তাঁবুতে রেখেছেন। মরুসূর্য তখন আগুন বৃষ্টি করছে। আমি জানতাম ফারজানাদের ছোট্ট একটি তাঁবু। আমি বললাম, চারদিকে চেয়ে দেখো ফারজানা, তাঁবুর ছায়া আমরা কজনকে দিতে পারবো? যা হোক, এদিকের একটা ব্যবস্থা করা যাবেই। তুমি যাও ফারজানা, আমি চাচাজানের সাথে পরে দেখা করব। আমরা আমাদের 10,000 ভাই বোনকে মরুবালুর অনন্ত শয্যায় ঘুমিয়ে রেখে এগিয়ে চললাম সামনে। একদিন গোধূলি মুহূর্তে আমরা পৌঁছলাম তিব্বত সীমান্তে। দেখলাম তিব্বত সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে। জানলাম সিনকিয়াংয়ের মাটি যাদেরকে আশ্রয় দিতে পারেনি, তিব্বতের মাটিতেও তাদের পা রাখবার কোনো জায়গা নেই। ক্লান্ত পরিশ্রান্ত ছিন্নমূল বনি আদমের কোনো আবেদন নিবেদন কোনো কাজে এলো না। আশাভঙ্গের চরম হতাশায় মৃত্যুর স্তব্ধতা নেমে এলো কাফেলা ঘিরে। এবার কোথায় যাব আমরা? উত্তরে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে, দক্ষিণে তিব্বত সীমান্তের দুর্ভেদ্য দেয়াল। আশার একটি ক্ষীণ আলোকবর্তিকা তখন জ্বলছে কাশ্মীর হয়ে আফগানিস্তান। পথ অত্যন্ত দুর্গম, কিন্তু উপায় নেই তবু। হিমালয়ের 18,000 ফিট উঁচু বরফ মোড়া মৃত্যু শীতল পথ ধরে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু হলো আমাদের। দিন মাস গড়িয়ে চলল। পার্বত্য পথের কষ্টকর আরোহণ অবরোহণ নিঃশেষ করে দিল মানুষের প্রত্যয়ের শেষ সঞ্চয়টুকু। তার উপর দুঃসহ শীত। প্রতিদিনই শত শত পরিশ্রান্ত মানুষের উপর নেমে আসতে লাগলো মৃত্যুর হিমশীতল পরশ। দুর্বল বৃদ্ধ কোমলদেহ নারী অসহায় শিশুরাই প্রধান শিকারে পরিণত হল এর। সবার মতো ফারজানার বৃদ্ধ পিতাকেও একদিন হিমালয়ের এক অজ্ঞাত গুহায় সমাহিত করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ফারজানার অবস্থাও হয়ে উঠেছে মর্মান্তিক। তার আব্বার মৃত্যুর পর সে পাষাণের মতো মৌন হয়ে গেছে। বোবা দৃষ্টির শূন্য চাহনির মাঝে কোনো ভাষান্তরী খুঁজে পাওয়া যায় না। ওর একটি হাত ধরে আমি পাশাপাশি চলছিলাম। কয়েকদিন পর হাত ধরে নিয়ে চলাও অসম্ভব হয়ে উঠতে লাগলো। ভীষণ জ্বর উঠল ফারজানার। পা দুটি আর উঠতে চায় না ওর। সেদিন গভীর রাত। ঘুমিয়ে পড়েছে বোধহয় সবাই। জ্বরের তীব্র ব্যথায় ফারজানা কাতরাচ্ছে। একটু দূরে বসে অসহায়ভাবে সে দৃশ্য দেখছি আমি।
হিমালয়ের নিঃসীম মৌনতার মাঝে ফারজানার অস্ফুট কাতরানি তীব্র আর্তবিলাপের মতো আমার সমগ্র হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওর মাথার পাশে বসলাম। ধীরে ধীরে হাত বুলালাম ওর আগুনের মতো ললাটে। ওর দুর্বল দুটি হাত উঠে এলো, তুলে নিল আমার হাত ওর দু হাতের মুঠোয়। তারপর হাত মুখে চেপে ধরে বাঁধ ভাঙা নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল ফারজানা। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কেঁদো না ফারজানা, কষ্ট এতে আরও বাড়বে। ফারজানা বলল, আমাকে ভুলাতে চেষ্টা করো না, আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে। তারপর একটু থেমে ধীরে ধীরে বলল, মুসা ভাই, সজ্ঞানে কখনো কোনো পাপ করেছি বলে মনে পড়ে না। তুমি কি আমাকে আশ্বাস দিতে পারো অমর জীবনের সেই জগতে আবার আমি তোমাকে খুঁজে পাব? আব্বার কাছে বলেছিলাম কাঁদব না, কিন্তু চোখের পাতা দুটি সহসা ভারী হয়ে উঠল। আমি বললাম, একথা শুধু তিনিই জানেন ফারজানা, তবে বলতে পারি তিনি তার বান্দার কোনো একান্ত কামনাকেই অপূর্ণ রাখেন না। ফারজানা যেন গভীর পরিতৃপ্তির সাথে চোখ বুজল। অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এলো, আল্লাহই তো আমাকে সবচেয়ে ভালো জানেন। চোখ দুটি আর খুলল না ফারজানা, কোনো দিনই তার খোলার নয়। হিমালয়ের বুক চিরে দীর্ঘ পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছলাম, 50,000 মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র 850 জন। খসখস শব্দ বন্ধ হলো। হঠাৎ থেমে গেল কলমটি। টেবিলের একপাশে রাখা একটি ক্ষুদ্র যন্ত্রে হঠাৎ লালবাতি জ্বলে উঠল, আর সেই সাথে ওয়্যারলেস গ্রাহক যন্ত্র থেকে ব্লিচ ব্লিচ শব্দ ভেসে এলো। আহমদ মুসা লেখা থামিয়ে ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালো। প্রায় 6.5 ফুট লম্বা লোকটি, মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি স্বাস্থ্য দেহে। সকল প্রকারের কষ্ট এবং যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবিলার যোগ্যতা দিয়ে যেন আল্লাহ সৃষ্টি করেছেন তাকে। মাথার চুল ছোট করে ছাঁটা, চোখ দুটি উজ্জ্বল এবং দৃষ্টি অতি তীক্ষ্ণ, শান্ত দর্শন মুখাববে অনমনীয় ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ। এ লোকটি বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত এবং সাম্রাজ্যবাদী শক্তির মাথা ব্যথা, সাইমুমের মধ্যমণি। মরক্কো থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর ককেশিয়া থেকে তানজানিয়া পর্যন্ত সুবিস্তৃত মুসলিম সাম্রাজ্যের প্রতিটি মজলুম মানুষ তার নাম গর্বের সাথে স্মরণ করে এবং স্বাধীন দেশ আর স্বাধীন জীবনের স্বপ্ন দেখে। আহমদ মুসা উঠে গিয়ে ওয়্যারলেসের কাছে বসল, বলল, আহমদ মুসা স্পিকিং। ওপার থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আমি মারুফ বলছি। কি খবর বলো? বাংলাদেশ সিক্রেট সার্ভিস একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে, আমি এক্ষুনি আসতে চাই। এসো। 4011 অপারেশনের খবর 15 মিনিট হলো ফিরেছে। জেরুজালেমে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরির স্বাদ ওদের অনেক দিনের জন্য মিটে গেছে। মাউন্ট গুলিভিয়রের ক্ষেপণাস্ত্র বেদিটি ধুলা হয়ে গেছে প্রচণ্ড ডিনামাইটের বিস্ফোরণে, আর ইহুদি ক্ষেপণাস্ত্র বিশারদ মাইকেল শার্পের দেহটিও উড়ে গেছে তার সাথে। মুহূর্তের জন্য আহমদ মুসার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বলল, বিজয়ী ভাইদের আমার সালাম দাও ফারুক। আর শোনো, কোনো প্রকার আত্মতৃপ্তির অবকাশ আমাদের নেই। লক্ষ্য আমাদের বহুদূর, পথ অত্যন্ত দুর্গম। এ পর্যন্ত যা আমরা করেছি তার চেয়ে ভবিষ্যতে যা আমাদের করতে হবে তা হাজারো গুণ বেশি। আচ্ছা, তুমি এসো। এবার ওয়্যারলেসটির কাঁটা ঘুরিয়ে আরেকটি চ্যানেল তৈরি করল। নতুন ঠিকানায় কয়েকবার যোগাযোগ করতে চেষ্টা করল, সফল হল না। উঠে দাঁড়ালো আহমদ মুসা। ভ্রুদুটি তার কুঞ্চিত হয়ে উঠল। টেলিফোনটি তুলে নিয়ে একটি পরিচিত নাম্বারে ডায়াল করে বলল, শফিক, তুমি একটু উপরে এসো। আহমদ মুসা খসখস করে একটি কাগজে লিখল, হাসান তারিকের ওয়্যারলেস অস্বাভাবিকভাবে নীরব। সে কোথায় খোঁজ নাও, এখন নয়, আগামীকাল ভোর 5টায় আমাকে হেডকোয়ার্টারে পাবে। একটু পরে নীল বাতি জ্বলে উঠল ঘরে। পর্দা ঠেলে প্রবেশ করল শফিক। সামনের চেয়ারটায় বসতে ইঙ্গিত করল আহমদ মুসা। তারপর চিঠিটি ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পররাষ্ট্র দপ্তরের ঠিক বিপরীতে রাস্তার উত্তর পার্শ্বে 322 নম্বর বাড়ি। বাড়িটিতে ঢুকে সোজা 3 তলায় উঠে যাবে। তার এ চিঠি, সাবধানে যেও। আম্মানের অভিজাত এলাকার একটি দ্বিতল বাড়ি। চারপাশে কোনো বাড়ি নেই। 8 ফুট উঁচু দেয়ালে ঘেরা বাড়িটি।
বাড়ির বাইরের সব আলো নিভানো হলেও রাস্তার সরকারি আলোতে বাড়ির উত্তর দিকের সম্মুখভাগটা উজ্জ্বল। রূপালি রং করা লোহার গেটে আলো পড়ে চিকচিক করছে। আহমাদ মুসার চিঠি নিয়ে গেট দিয়ে ধীর পদে বেরিয়ে এলো শফিক। গাড়ি স্টার্ট নিতে শফিক চকিতে একবার পিছনে ফিরে দেখল কালো রঙের একটি ল্যান্ড রোভার পাশের অন্ধকারের বুক থেকে বেরিয়ে এলো তাদের পিছনে। সন্দেহ সম্পর্কে নিশ্চিত হবার জন্য শফিক ড্রাইভারকে ফুল স্পিডে গাড়ি ছাড়তে বলল। ড্রাইভার আপত্তি জানিয়ে বলল, এই আঁকাবাঁকা রাস্তায় এর চেয়ে বেশি স্পিড দেওয়া সহজ নয় সাহেব। শফিক ড্রাইভারের চোখের সামনে সাংকেতিক চিহ্ন তুলে ধরে বলল, এর প্রয়োজন আছে ড্রাইভার? ড্রাইভার সাইমুমের সাংকেতিক চিহ্ন দেখে মাথা ঝাঁকিয়ে একটি সশ্রদ্ধ সালাম জানিয়ে বলল, এ গাড়িকে এবং আমাকে এখন থেকে নিজের মনে করুন জনাব। শফিক রিয়ার ভিউ চোখ রেখে বলল, তোমার মতো এমনি করে সবাই ভাবে ড্রাইভার? সবাই আরও সুন্দরভাবে ভাবে। আমার মতো হতভাগ্য আর কেউ নেই। একমাত্র পেট পূজা ছাড়া জাতির সংকট মুহূর্তে আমার দ্বারা কিছুই হলো না। শফিক ড্রাইভারের পিঠে একটি হাত রেখে বলল, কে বলল কিছু করছো না ভাই? তোমাদের সমর্থন আর ভালোবাসাই তো আমাদের শক্তি ও প্রেরণা যোগাচ্ছে। শফিক রিয়ার ভিউ থেকে চোখ সরিয়ে বলল, পিছনের গাড়িটি আমাদের অনুসরণ করছে ড্রাইভার। ড্রাইভার একবার চিন্তিত মুখে রিয়ার ভিউয়ের দিকে তাকিয়ে বলল, শহরের প্রতিটি গলিকুজো পথ আমার নখদর্পণে। যদি বলেন তো 5 মিনিটে ওদের এড়িয়ে বেরিয়ে যাব আমরা। না, তা হয় না ড্রাইভার। শত্রুকে পিঠ দেখানো আমাদের ঐতিহ্যের বিপরীত। সাইমমের কোনো সদস্যই শত্রুকে জীবিত রেখে সামনে এগোয় না। তুমি সামনের গাছটার কাছে মোড় ঘুরবার সময় গাড়ির গতি একটু কমিয়ে দেবে। আমি নেমে গেলে তুমি গাড়ি চালিয়ে যাবে। সুলতান সালাউদ্দিন রোডের মুখে আমার জন্য অপেক্ষা করো। গাছটির কাছে একটু অন্ধকার মতো জায়গায় খোলা দরজা দিয়ে চলন্ত গাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেল শফিক। পিছনে তাকিয়ে আশ্বস্ত হলো সে। পিছনের গাড়ির হেডলাইট এখনো অনেক পিছনে। নিশ্চিন্ত মনে পকেট থেকে একটা হ্যান্ড গ্রেনেড বের করে সেফটি পিন ঠিক করে রাখল। অন্য হাতে রিভলভার। সামনের গাড়ি লক্ষ্য করে পিছনের গাড়িটি নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে। গাছের নিচে একটি পাথরের আড়ালে লুকিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে শফিক। গাড়ি গাছের সমান্তরালে আসতেই সাইলেন্সার লাগানো রিভলভার থেকে ধীরে সুস্থে প্রথম গুলিটি ছুড়ল সে। দুপ করে মৃদু শব্দ উঠল। প্রচণ্ড শব্দে পিছনের একটি টায়ার ব্রাস্ট করল। কিছু দূর যেয়ে থেমে গেল গাড়িটি। শফিকের ধারণা সত্য হল। সাধারণ টায়ার ব্রাস্ট মনে করে গাড়ির দুধারের দরজা খুলে দুজন বেরিয়ে এলো। একজন বেটে ধরনের, নাক চ্যাপ্টা, মুখ গোল, রং হলুদ, একবার চাইলেই বোঝা যায় চীনা লোক। আরেকজন লম্বা, রং সাদা। দুজনের পরনে কালো প্যান্ট, কালো কোট। ওরা টায়ার পরীক্ষা করেই চমকে উঠল। মুহূর্তে হাত পকেটে চলে গেল ওদের। কিন্তু দেরি হয়ে গেছে তখন। শফিকের রিভলভার দুবার মৃদু শব্দ করে উঠল। ঢলে পড়ল দুটি দেহ। শফিক দ্রুত চলে গেল ওদের কাছে। পকেটে রিভলভার, সিগারেট কেস, লাইটার, হাত বোমা ছাড়া অন্য কোনো কাগজপত্র পেল না। গাড়িতে একটি সাব মেশিন গান, একটি চামড়ার ছোট অ্যাটাচি কেস পড়েছিল। কোনো তথ্য পাওয়া যেতে পারে মনে করে অ্যাটাচি কেসটি নিয়ে বেরিয়ে পড়ল শফিক। চলে যাবার আগে মোড়ে ডিউটিরত পুলিশকে দুটি লাশের কথা জানিয়ে তাড়াতাড়ি ওগুলোর ব্যবস্থা করার জন্য বলে গেল। শফিককে পাঠিয়ে দেবার পর আহমদ মুসা অস্থিরভাবে কিছুক্ষণ পায়চারি করল। কি যেন সমাধান খুঁজছে সে মনে মনে। কোনো কাজে হঠাৎ করে কোথাও চলে যাওয়া হাসান তারেকের পক্ষে অস্বাভাবিক নয়, কিন্তু তাই বা কি করে হয়? এখন রাত 12টা, তার এখানে পৌঁছবার কথা ছিল 11টায়। তাছাড়া সবচেয়ে আশ্চর্য তার ওয়্যারলেসের নীরবতা। তাহলে ভাবতেই চোখ দুটি জ্বলে উঠল মুসার। প্রতিশোধের আগুন যেন তাতে ঠিকরে পড়ছে। পরে ধীরে ধীরে সে চোখ নেমে এলো অদ্ভুত এক তন্ময়তা। জানালা দিয়ে বাইরে চলে গেল তার চোখ। অন্ধকার দিগন্তের কালো পর্দা ছাড়িয়ে তিবেক, হিন্দুকুশ, কারাকোরাম পর্বতমালা পেরিয়ে ছুটে গেল তার মন পূর্ব তুর্কিস্তানের কানসু এলাকার একটি সুন্দর জনপদে। কি হাসি, আনন্দ আর সমৃদ্ধি ভরা দিনগুলো। মরুভূমির একখণ্ড দুরন্ত হাওয়ার মতোই তারা ঘুরে বেড়াতো চারদিকে। কাঁটার ঝোপে সারাদিন চলতে লুকোচুরি খেলা। রাতের বেলা বাবার উৎসব কোলে বসে আকাশের তারার দিকে চেয়ে কত গল্প শুনত। শুনতে শুনতে জগৎ পেরিয়ে মন চলে যেত আর এক জগতে।
অন্ধকার গোটা পৃথিবী। একজন মহাপুরুষ এলেন আরব দেশে। তার হাতে নেমে এলো একখণ্ড আলো। অনেক ঘৃণাবর্ত আর ঝড়ের মাঝেও তা ছড়িয়ে পড়ল চারদিকে। তার একখণ্ডে এসে ছড়িয়ে পড়ল তুর্কিস্তানেও। অনেক সময় গল্প শেষ না করে বাবাকে উঠতে হতো। মসজিদ থেকে ভেসে আসত বড় চাচাজানের এক পশলা মিষ্টি সুর। বুঝত না সে এক বর্ণ, কিন্তু ভালো লাগত খুব। এমনই করে দিনগুলো চলে যাচ্ছিল, চলতও এভাবেই। কিন্তু সাজানো গোছানো এক জীবনে এলো ঝড়। পিছনে অবশিষ্ট থাকল রক্ত, হাহাকার। জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকা আহমাদ মুসার মুখ কি এক অব্যক্ত বেদনায় আর দৃঢ়তায় শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে সে বলল, মধ্য এশিয়া সিংকিয়াংয়ে, ফিলিপাইনে, ফিলিস্তিনে, ইথিওপিয়ায়, চাঁদে মুসলমানদের উপর যে নির্যাতন তোমরা চালাচ্ছ তার হিসাব অবশ্যই দিতে হবে। তোমরা সিয়াটো, সেন্টো, ন্যাটো করতে পারো, ওয়ার্সা চুক্তি করতে পারো, কিন্তু আমরা কিছু করতে গেলেই তা হবে ফ্যানাটিক আর গোড়ামি। জানালার পাল্লা দুটো টানতে গিয়ে নিচে চোখ পড়তে চমকে উঠল আহমাদ মুসা। বাইরে প্রাচীরের পাশে বিড়ালের চোখের মতো এক টুকরো ক্ষীণ আলো হঠাৎ জ্বলে উঠে নিভে গেল। পেন্সিল টর্চ নয় তো? সচকিত হয়ে উঠল আহমাদ মুসা। অন্ধকারের জন্য বিশেষভাবে তৈরি বাইনোকুলার চোখে লাগালো দ্রুত। বাইরের অন্ধকার অনেকটা স্বচ্ছ হয়ে উঠল। দেখা গেল হুক লাগানো দড়ি বেয়ে একটি ছায়ামূর্তি প্রাচীরে উঠে বসেছে। কালো পোশাকে আবৃত সর্বাঙ্গ। ছায়ামূর্তিটি ধীরে ধীরে নামল নিচে। তারপর দেয়ালের পাশ ঘেঁষে শিকারী বিড়ালের মতো এগিয়ে এলো ধীরে, নিঃশব্দ গতিতে। প্রস্তুত হয়ে মুসা নেমে এলো নিচে। সিঁড়ির মুখে সুইচবোর্ডের পাশে একটি খামের আড়ালে দাঁড়ালো সে। নিঃশব্দ পায়ে ছায়ামূর্তিটি উঠে এলো বারান্দায়। তাকে একখণ্ড জমাট অন্ধকার ছাড়া কিছু বুঝবার উপায় নেই। প্রায় 10-12 হাতের মধ্যে চলে এসেছে সে। হঠাৎ থমকে দাঁড়ালো ছায়ামূর্তি। আহমাদ মুসা বাম হাতের বুড়ো আঙ্গুলের সুইচে চাপ দিয়ে ডান হাতে রিভলভার ধরে বের হয়ে এলো আড়াল থেকে। ঘটনার আকস্মিকতায় ছায়ামূর্তিটি মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়ল। রিভলভারের নলটি স্থির লক্ষ্যে তুলে ধরে মুসা বলল, নিশানা আমার প্রায়ই ভুল হয় না, ফেলে দিন রিভলভার। বাম হাতের পেন্সিল হেডেড রিভলভারটিও ফেলে দিন। ছায়ামূর্তিটি স্থির নিষ্কম্প চোখ দুটি আহমাদ মুসার চোখে কি যেন পাঠ করল। তারপর একটু দ্বিধা করে হাতের দুটি অস্ত্র ছেড়ে দিল মেঝেই। পাশে মানুষের একটি ছায়া নড়ে উঠতে দেখে চমকে উঠল আহমাদ মুসা। প্রায় ছিটকে একপাশে শুয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে পিছন থেকে দুপ করে একটি শব্দ হলো। তীব্র আর্তনাদ করে পড়ে গেল সামনের লোকটি। আহমাদ মুসার রিভলভারও গর্জে উঠল। কিছু বুঝবার আগে পিছনের লোকটির হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল। বাম হাতটি উপরে তুলতে চেষ্টা করল লোকটি। আহমাদ মুসা গর্জে উঠল, হাত নামিয়ে নাও, না হলে দ্বিতীয় গুলিটি এবার হাত নয়, হৃৎপিণ্ড ভেদ করে বেরিয়ে যাবে। আদেশ পালন করল লোকটি। তার ডান হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছিল। এ সময় বাইরের গেটে গাড়ি দাঁড়ানোর শব্দ হলো। উত্তীর্ণ হয়ে উঠল আহমাদ মুসা, কিন্তু রিভলভারের নল তার একটুও নড়ল না। বাইরে থেকে একটি পরিচিত সংকেত এলো। আহমাদ মুসা তার উত্তর দিতেই কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে হাজির হলো ফারুক। এসেই বলল, ঠিক, আপনার কান ভুল শোনেনি, যা ভেবেছিলাম তাই। ওসব অ্যানালাইসিস পরে করো ফারুক, আগে আমাদের এই মেহমানটির পকেট থেকে দ্বিতীয় রিভলভারটি বের করে নাও। সাবধানে হাত দিও, পকেটে হয়তো আরও কিছু থাকতে পারে। রাত তখন 1টা। আহমাদ মুসা আর ফারুক আমিন মুখোমুখি একটি টেবিলে বসে। আহমাদ মুসার সামনে ছোট্ট একটি চিরকুট। এ কোয়াইট নিউ এলিমেন্ট, WRF is active. Amman being their target at present. To Alpine at trousers band as if he make their identity. ধীরে ধীরে চিরকুট থেকে মুখ তুলে আহমাদ মুসা বলল, ইহুদিদের মোসাদ আর পশ্চিমার CIA এর সাথে এসে জুটল কে আবার এই WRF? কি চায় ওরা? ফারুকের দিকে চেয়ে মুসা বলল, আমাদের আজকের মেহমান কোন দলের খোঁজ নিলে ফারুক? ফারুক বলল, হ্যাঁ, WRF। ট্রাউজারের ব্যান্ডে ভি আকারের দুটো পিন দেখেছি। ঘড়ির দিকে চেয়ে আহমাদ মুসা বলল, সময় বেশি হাতে নেই, তাছাড়া ওর ব্যবস্থা এখনই প্রয়োজন। কোনো ব্যাপারকেই, বিশেষ করে এসব বিপজ্জনক বোঝা বেশি দূর টেনে নেওয়া ঠিক নয়।
কিন্তু তার আগে চলো পরীক্ষা করা যাক লোকটিকে। ডিপ নীল আলো চারদিকে, বক্সাদা দেয়াল, সে আলো প্রতিফলিত হয়ে স্বপনের পরিবেশ সৃষ্টি করেছে। আধশো অবস্থায় ইজি চেয়ারে পড়ে থাকা লোকটির ডান বাহু থেকে পেন্টাখল ইঞ্জেকশনের সূঁচ ধীরে ধীরে টেনে বের করল। তারপর মৃদু হেসে আহমাদ মুসা বলল, বেশ কিছু একটু ক্লান্তি, একটু ঘুম ঘুম ভাব বোধ করবেন মিনিট খানেক, তারপর সব ঠিক হয়ে যাবে। আগের সবগুলো কথা মনে পড়বে, আর বলতেও কোনো কষ্ট হবে না। লোকটির চোখ বুজে গিয়েছিল। আহমাদ মুসা একটি চেয়ার টেনে নিয়ে তার সম্মুখে বসল। তারপর ধীরে ধীরে বলল, চোখ খুলুন, আমার চোখের দিকে দেখুন। আস্তে আস্তে চোখ খুলে গেল লোকটির। আহমাদ মুসা বলল, আপনার নাম কি? মিখাইল ইয়াকুবভ। আপনি কোন দেশি? ইউক্রেনিয়ান। কিন্তু দেখে তো তুর্কি মনে হয়। আমার পিতামাতা নাকি তুর্কি ছিলেন। ছিলেন কেমন? আমি সাইবেরিয়ার শিশু উদ্বাস্তু শিবিরের মানুষ। আপনার পিতামাতা কি তাহলে মুসলমান ছিলেন? জানি না, তবে সেই উদ্বাস্তু শিবিরে আমার ট্রেনিং গ্রহণকালে একবার অদ্ভুত এক বৃদ্ধ আমাকে বলেছিলেন যে 1917 অক্টোবর বিপ্লবের পরে যেসব তুর্কি মুসলমানদেরকে সাইবেরিয়ায় চালান করা হয়েছিল, আমি তাদেরই কোনো একজনের সন্তান। এখন আপনি কি মনে করেন নিজের পরিচয় সম্বন্ধে? পূর্ব পরিচয় আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, WRF কি? ওয়ার্ল্ড রেড ফোর্সেস, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অগ্রবাহিনী। আপনি কি এর সদস্য? হ্যাঁ। কেন আপনি এখানে এসেছিলেন আজ? বহুদিন ধরে WRF আপনাকে খুঁজছে। আমাদের উপর নির্দেশ ছিল আপনাকে হত্যা করার অথবা সম্ভব হলে ধরে নিয়ে যাবার। সাইমুমের প্রতি আপনাদের এর শুভদৃষ্টি কেন? সাইমুম বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নাম্বার 1 এনিমি। WRF এর কেন্দ্র কোথায়? কাদের নিয়ে গঠিত? এর নির্দিষ্ট কোনো কেন্দ্র নেই। কেন্দ্রীয় কাউন্সিল যখন যেখানে থাকে সেখানেই এর কেন্দ্র। WRF কমিউনিস্ট শক্তিগুলোর সম্মিলনে গঠিত একটি বেসরকারি সংস্থা। আবার কোথায় কিভাবে WRF কাজ করছে আমি জানি না। শুধু এটুকুই জানি, মুসলিম দেশগুলোকে এজন্য বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে। আজকে এখানের খোঁজ কে দিয়েছে আপনাদের? আমি জানি না। আদেশ পালন করেছি শুধু। আদেশ কোথেকে এসেছে? আল কবির রোডের 233 নম্বর বাড়ির একটি ঘরে রক্ষিত কাঠের বাক্স থেকে নির্দেশ লিখিত চিঠি পেয়েছি। হাসান তারিককে চেনেন? নাম শুনেছি। গত 10 ঘন্টা থেকে তার কোনো খোঁজ নেই। তার সম্বন্ধে কিছু জানেন? যেটুকুর সাথে আমরা সংশ্লিষ্ট তার বেশি কোনো কিছুই আমাদের জানতে দেয়া হয় না। যেন অসীম ক্লান্তিতে চোখ দুটি আবার বুজে আসছিল। ফারুকের দিকে তাকিয়ে মুসা বলল, এবার সরিয়ে নিয়ে যাও। হ্যাঁ, এদের পূর্বপুরুষদের ঐতিহ্যের কথা একে স্মরণ করিয়ে দিয়ে একবার শেষ সুযোগ দিও। কৃষ্ণপক্ষের অন্ধকার চারিদিকে, দুর্গম পার্বত্য পথ। পশ্চিম দিক থেকে জর্ডান নদীর স্পর্শ চিহ্নিত ঠান্ডা হাওয়া এসে গায়ে শীতল স্পর্শ বুলিয়ে দিচ্ছে। নদীর পূর্ব তীরের বিভিন্ন স্থানে অস্পষ্ট আলোর রেখা দেখা যাচ্ছে। ওগুলো জর্ডান সীমান্ত রক্ষীদের ছাউনি। জর্ডান নদীর ওপারে থেকেও ইসরায়েলের বিভিন্ন পর্যবেক্ষণ ঘাঁটির ক্ষীণ আলোক রেখা দেখা যাচ্ছে। পার্বত্য পথ ধরে ধীর গতিতে এগিয়ে চলেছে 4টি ছায়ামূর্তি।